বন্দে পুরুষোত্তমম। এ কেমন প্রেমের রীতি। পূজনীয়া বড়মার চিঠির প্রত্যুত্তরে শ্রী শ্রী ঠাকুরের লেখা চিঠিখানি। সর্বপ্রথমে লক্ষণীয় বিষয় হল সম্বোধন। ঠাকুর তাঁর স্ত্রীকে কল্যাণিয়াসু বলে সম্বোধন করছেন। কেন এমন সম্বোধন? তিনি কি জানতেন না কাকে কি সম্বোধন করতে হয়? আমরা সাধারণত কন্যাকে বা কন্যা স্থানীয়া কাউকে কল্যাণিয়াসু সম্বোধন করে থাকি। ঠাকুর কেন তাঁর প্রিয়তমা পত্নীকে কল্যাণিয়াসু বলে সম্বোধন করলেন? কারণ এটাই বিধি সম্মত এবং শাস্ত্রসম্মত। যেহেতু পিতা এবং পতি একই ধাতু, পা ধাতু থেকে উৎপন্ন, আর ঠাকুর হচ্ছেন বড়মার পতি, তাই স্বামী স্ত্রী পিতা পুত্রীর ন্যায়। স্বামীর কাছে স্ত্রী কন্যা সমা ও স্নেহের পাত্রী, আর স্ত্রীকে কল্যাণিয়াসু লেখাটাই সবচেয়ে সমীচীন। তাই ঠাকুর বলছেন স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য 15 থেকে 20 বছর হওয়া উচিত। স্বামী স্ত্রী কোনো ইয়ার দোস্ত নয়, অনারেবল ডিস্টেন্স থাকবে স্বামী স্ত্রীর মধ্যে, ঠিক যেমন পিতা পুত্রীর মধ্যে থাকে। এক্ষেত্রে কেবলমাত্র সেক্সুয়াল ডিফারেন্স ছাড়া অন্য সব প্রায় একই। কন্যা এবং স্ত্রী উভয়েই স্নেহের এবং ক্ষমার পাত্রী, আর স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বয়সের তফাৎ থাকার দরুন স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা সহজ উৎসারিত হয়, আর এমন মিলনে দেব শিশুর আবির্ভাব ঘটবে, এটাই স্বাভাবিক, তাই নয় কি? বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বিদ্রুপাত্মক হাসি ঠাট্টা করতেই পারে। হয়তোবা বলবে, কেন, স্ত্রীকে তো প্রিয়তমা বা প্রিয়তমাসু, সুচরিতাসু প্রভৃতি সম্বোধন করলেই তো বেশি ভালো হতো। কিন্তু ঠাকুর যা বলেন 100% বলেন, এটাই পুরুষোত্তম প্রকৃতি। আমরা অনেক সময় হৃদয়ের আবেগকে প্রকাশ করতে গিয়ে শালীনতা রেখা অতিক্রম করে ফেলি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর দাম্পত্য প্রেমের কি চমৎকার নিদর্শন দিয়েছেন মাত্র 2টি লাইনে। তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কতদূর সুখী হইলাম, তাহার এই সামান্য পত্রে কি জানাইব। আশা করি এইরূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না। লক্ষণীয় বিষয়, দীর্ঘ এই চিঠির মধ্যে মাত্র এই 2টি লাইনে না বলা অনেক কথা বলা হয়ে গেছে, যা নিয়ে একটি মহাকাব্য রচনা করা যায়, যার নাম দেওয়া যেতে পারে নির্মল দাম্পত্য প্রেম। এই লাইনে আর একটি কথাও পরিষ্কার যে শ্রদ্ধেয়া বড়মার চিঠির প্রত্যুত্তরে ঠাকুরের এই চিঠিখানি। তাই সর্বপ্রথমে পূজনীয়া বড়মার উদ্দেশ্যে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ বড়মা যদি দয়া করে ঠাকুরকে চিঠি না লিখতেন, তাহলে বড়মা উদ্দেশ্যে এমন মধুর সম্ভাষণ, এমন মধুর অভিভাষণ আমাদের নিকট অজ্ঞাতই থেকে যেত। এই মূল্যবান সম্পদ থেকে আমরা বঞ্চিত হতাম। পূজনীয়া বড়মাকে আবারও একবার কৃতজ্ঞতা জানাই এই জন্য যে এই চিঠি স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত হওয়া সত্ত্বেও তিনি চিঠিখানি সবার সামনে পাবলিশড হতে দিয়েছেন। এটা তাঁর মহানুভবতার পরিচয় বহন করে। এই চিঠিকে তিনি নিজের কুক্ষিগত করে রাখেননি, নিজের স্বার্থের সম্পত্তিও করে রাখেননি। দ্বিতীয়ত, বড়মা যদি এই চিঠি দিতে নাও চাইতেন, তাহলেও এটা পাবলিশড হতোই, প্রকাশিত হতোই। কারণ মনুষ্যত্বের শিক্ষার এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে। পরমপিতা
এই চিঠি শুধু তাঁর স্ত্রীকে লেখেননি, লিখেছেন বিশ্বের আপামর জনগণের জন্য। তাই এ চিঠি কোনো না কোনোভাবে প্রকাশিত হতোই, কারণ এ চিঠি বিশ্ব মানব কল্যাণের চিঠি, এ চিঠি বিশ্বজনীন চিঠি। তাই এ চিঠি প্রকাশিত হতোই হতো। স্ত্রীকে প্রথম মধুর সম্ভাষণের পরেই শুরু করে দিয়েছেন একেবারে উচ্চস্তরের আধ্যাত্মিকতা। মনে করে দেখো, কাল তুমি কেমন ছিলে, আজ আবার কেমন হইয়াছ। আমি কাল বা কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। আমাদের বাল্য কৈশোর কোথা দিয়া চলিয়া গিয়াছে, আমরা কিছুই ঠিক পাই নাই। সংসারে বাহিরের সকলই নিত্য নূতন, সকলই পরিবর্তনশীল। আজ যাহা দেখিতেছ, কাল আর তাহা দেখিবে না। রূপ, যৌবন, অর্থ, সম্পত্তি, আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না, দেখো না, আজ যাহা বলিবে বা দেখিবে, কাল আর তাহা বলিবে না বা দেখিবে না। সংসার চির নতুন বা চির পরিবর্তনশীল। তবে বলো দেখি, কিসের পরিবর্তন নাই? বলেই নিজে উত্তর দিচ্ছেন, পরিবর্তন নাই আমার, পরিবর্তন নাই আত্মার। তুমি আমি যখন গর্ভে ছিলাম, প্রাণ বা আত্মা তখন যেমন ছিল, আজও তেমনি আছে। এই আত্মাই এ বিশ্ব সংসারে প্রধান কর্মী। এই আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকালই ঘটিবে। এই আত্মার মিলনই বিবাহ, বিচ্ছেদই বিরহ। প্রথমে মাত্র 2টো লাইন খরচ করেছেন, তাতেই বড়মার প্রতি সম্মান, স্নেহ এবং প্রেমের গভীরতম ব্যাখ্যা প্রকাশ পাচ্ছে। তারপরে সেই অর্থে কোনো কথা নয়, একেবারে চূড়ান্ত পর্যায়ের আধ্যাত্মিকতা। ঠাকুর আমাদেরকে বোঝাচ্ছেন কোনটা পরিবর্তনশীল, কোনটা অপরিবর্তনশীল, কোনটা চিরস্থায়ী, কোনটা ক্ষণস্থায়ী, কোনটা ক্ষর, কোনটা অক্ষর, কোনটা নিত্য, কোনটা অনিত্য, নিত্য বস্তু বিবেক। তারপর বলছেন, রূপ, যৌবন যাহা কিছু বলো না কেন, তাহাও পরিবর্তনশীল। আজ যা দেখছি, কাল তা দেখব না, সবই পরিবর্তনীয়। তারপরেই বলছেন, ভাবিয়া বলো তো দেখি, কিসের পরিবর্তন নাই? বলেই নিজে উত্তর দিচ্ছেন, আত্মার কোনো পরিবর্তন নাই। সুতরাং নিত্য বস্তুর উপর ধ্যান দাও, অনিত্য বস্তুর উপর ধ্যান দেওয়ার দরকার নেই। শুনেছি এক মহিলার জুতোর দামই নাকি কয়েক লক্ষ টাকা। রূপ যৌবনকে ধরে রাখার চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছু নয়, পাগলামি ছাড়া আর কি হতে পারে? এইভাবে অর্থ অপচয় করা অনিত্য বস্তুর জন্য যথার্থ নয়। এতে অর্থ পরমার্থে পরিণত হয় না। ঠাকুর আমাদেরকে বোঝাচ্ছেন, অনিত্য বস্তু ছেড়ে নিত্য বস্তুতে মনোযোগী হও। অনিত্য বস্তু কি না? আমাদের মন। মন হচ্ছে পরিবর্তনশীল। এইমাত্র একরকম ভাবছে তো পর মুহূর্তে আর একরকম ভাবছে। এই পরিবর্তনশীল মনের সাথে যদি অপরিবর্তনশীল আত্মার মিলন ঘটানো যায়, তাকেই বলে বিবাহ, অর্থাৎ অনিত্য বস্তুকে নিত্য বস্তুর সাথে যুক্ত করা। আমরা বিবাহের এই অভিনব ডেফিনেশন জানতাম। তার মানে কি না, আমাদেরকে তার সাথে যুক্ত হতে বলছেন। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরোহ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যুক্ত আশিত মৎপরোহ, তাঁর সাথে যুক্ত হও,
এটাকেই ঠাকুর চমৎকারভাবে বোঝাচ্ছেন যে মনের সাথে আত্মার মিলন ঘটাও। মন হচ্ছে পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে অপরিবর্তনশীল। তাহলে কি হবে? না, এটাই হবে সত্যিকারের বিবাহ। কীরকম? এই বিবাহে মানুষকে বন্ধনে জড়ায় না। ঠাকুর বলছেন যথার্থ মুক্তি কিন্তু এখানেই। তাহলে এই চিঠিটা কত মূল্যবান, কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয় ভাবুন। একটা চিঠিতেই ঠাকুর আধ্যাত্মিক জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, উদ্দেশ্য কী হওয়া উচিত, পরতে পরতে সেই শিক্ষাই স্ত্রীকে উদ্দেশ্য করে আপামর জনগণের সামনে উপস্থাপন করছেন। সাধারণ মানুষ স্ত্রীকে চিঠি লিখতে গিয়ে শ্লীলতা অতিক্রম করে ফেলে, কিন্তু দয়াল ঠাকুর কি চমৎকারভাবে মনের ভাব ব্যক্ত করেছেন। চিঠি যে এমন মিষ্টি হয় তা আগে জানতাম না। এই প্রেমের সঙ্গে আমরা পরিচিত নই। এ কেমন প্রেমের রীতি! এ অতি বিস্ময়কর। এখানেই রাখছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।